ভালোবাসার স্বাদ কেমন? তোর মনে আছে শুভ্রা, ছোটবেলায় আমরা একসাথে কত বাইসাইকেল চালাতাম। আজকে আমার সাথে বাইক সাইকেল রাইড করবি শুভ্রা? ইহান অনুনয়ের স্বরে শুভ্রাকে কথাগুলো বলল। শুভ্রার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। মেয়েটার মুখ থেকে ইদানিং যেন হাসি সরে গেছে, সেই মুখটাই একটুখানি হাসি ফোটানোর জন্য ইহানের প্রাণপণ প্রচেষ্টা, অথচ শুভ্রার হাসির আসল কারণটাই যে সেটা সে জানে না। শুভ্রা একটা তপ্ত শ্বাস ফেলে বলল, এখন কি বাইসাইকেল রাইড করার সময় আছে ইহান ভাইয়া? তাছাড়া লোকে দেখলে কি ভাববে? লোকের কথা বাদ দে তো, তুই কি চাস সেটাই হলো মূল বিষয়। একটু থেমে ইহান আবারও বলল, ঢাকার আবাসিক এলাকা থেকে একটু দূরে খোলামেলা পরিবেশে তোকে নিয়ে সাইক্লিং করতে যাব। যাবি তো আমার সাথে? শুভ্রা বিষণ্ণ হেসে মনে মনে ভাবল, আজীবন তো তোমাকে আর পাবো না, একটু সময় যদি তোমাকে কাছে পাই তাহলে ক্ষতি কি? কিন্তু মুখে বলল, আচ্ছা ঠিক আছে। ব্যস্ত ঢাকা শহরের হাইওয়ের একপাশে রিক্সা, সাইকেল ও ছোটখাটো যানবাহন চলাচলের জন্য বরাদ্দকৃত স্থান দিয়ে একসাথে সাইকেল চালাচ্ছে দুজন তরুণ তরুণী। কে কার আগে যাবে এটা নিয়ে কত শত প্রতিযোগিতা, দুজনের মুখে হাসি যেন ধরে না। এতদিন পরে শুভ্রার মুখে প্রাণখোলা সতেজ হাসি দেখে ইহানের মনে প্রশান্তি বয়ে যায়। একসময় ইহান নিজের সাইকেল এক পাশে দাঁড় করিয়ে শুভ্রাকে তার পাশে এনে দাঁড় করালো। শুভ্রা প্রশ্ন করলো, কি হলো ইহান ভাইয়া, হঠাৎ থেমে গেলে কেন? ইহান নিজের সাইকেলের সিট থেকে একটু পিছে সরে গিয়ে শুভ্রাকে উদ্দেশ্য করে বলল, এখানে আমার সামনে এসে বস। শুভ্রা অবাক হয়ে বলল, এসব কি বলছো ইহান ভাইয়া? সবাই দেখলো কি ভাববে? ইহান নির্লিপ্ত ভঙ্গিতে বলল, যার যা খুশি ভাবুক। ছোটবেলায় তোকে নিয়ে এভাবে কত সাইকেল রাইড করেছি তার হিসাব আছে? ছোটবেলার কথা আলাদা, এখন আমরা দুজনই বড় হয়ে গেছি। এত কথা না বলে আমার সামনে এসে বস। বলেই নিজেই শুভ্রাকে নিজের সামনে বসিয়ে দিল ইহান। শুভ্রা অস্বস্তি, লজ্জা আর ভালো লাগার মিশ্রণে এক প্রকার মিলিয়ে গেল। ইহান তাকে সামনে রেখে শান্ত ভঙ্গিতে সাইকেল রাইড করতে লাগলো। শুভ্রার প্রথমে জড়তা লাগলেও পরক্ষণেই নিজেকে মানিয়ে নিল। পিচ ঢালা রাস্তায় বাইসাইকেল তার ছন্দময় গতি তুলে এগিয়ে যেতে লাগলো। অনেকক্ষণ দুজনের মধ্যে নীরবতা চলল। হঠাৎ শুভ্রা বলে উঠল, সোনালিকা আপুকে নিয়ে কখনো এভাবে সাইকেল কিংবা বাইক রাইডিং করনি? না, ওর এসবের শখ নেই। ওর শখ শুধুই সারাক্ষণ ফোনে কথা বলা, এটা ওটা কিনে দেওয়া আর রেস্টুরেন্টে যাওয়া আসার মধ্যেই সীমাবদ্ধ। আমার মনে হয় ও একাকিত্ব ঘোচানো আর টাইম পাসের জন্য আমার সাথে এই রিলেশনশিপ করেছে। শুভ্রার একবার বলতে ইচ্ছে করলো, তুমি কি সত্যি সত্যি সোনালিকা আপুকে ভালোবাসো নাকি না? যদিও নাই বাসো তাহলে কাকে ভালোবাসো? কিন্তু মুখ ফুটে এই কথা আর বলা হলো না তার। হঠাৎ করে ইহান বলে উঠল, শুভ্রা, হুম, তুই সারা জীবন আমার পাশে থাকবি তো? শুভ্রা থমকে গেল। কি বলবে উত্তর খুঁজে পেল না। গলাটা ধরে এলো যেন। ইহান নিজে থেকেই বলতে শুরু করলো, আমি জানি এটা কখনো সম্ভব নয়। তুই সারা জীবন আমার সাথে থাকতে পারবি না। আর না আমি তোকে ধরে রাখতে পারবো। তবুও বলতে ইচ্ছে হয়, তুই সারা জীবন থেকে যা আমার কাছে। শুভ্রা অনেক কষ্ট করে কান্না সংবরণ করে মনে মনে বলে উঠল, রেখে দাও না তোমার কাছে আমায়। কে মানা করেছে? তুমি ধরে রাখতে পারলে আমার কোথাও যাওয়ার সাধ্য আছে? কিন্তু মুখে কিছু বলতে পারলো না বেচারি। তার আগে ইহান বলতে লাগলো, ছোটবেলার তুই আর এখনকার তুই, এই দুজনের মধ্যে অনেক পার্থক্য তৈরি হয়ে গেছে রে শুভ্রা। তোকে নিয়ে আমার অনেক ধারণা, আবেগ, অনুভূতি সব পাল্টে গেছে। জানি না এসব আমার সাথে কি হচ্ছে, কেন হচ্ছে। কিছু বুঝতে পারছি না আমি। শুভ্রা আর্দ্র কণ্ঠে বলে উঠল, কিছু কিছু জিনিস সময় মতো না বুঝতে পারলে পরে আফসোস করতে হয় ইহান ভাইয়া। দেখো, যখন যেন আবার দেরি না হয়ে যায়। ইহান যেন শুভ্রার কথা সেই কথাই শুনতে পেল না। পিচঢালা রাস্তায় আসতেই রাস্তার একপাশে ফুচকার স্টল দেখে সে জোরে বলে উঠল, এই শুভ্রা দেখ ফুচকাওয়ালা, তুই ফুচকা খাবি? শুভ্রা সম্মতি জানালো। ইহান তার হাত টেনে দৌড় লাগালো সেই দিকে। গিয়ে ফুচকাওয়ালাকে ইহান বলে উঠল, মামা ঝাল ছাড়া 2 প্লেট ফুচকা দিন তো। শুভ্রা আপত্তি জানিয়ে বলে উঠল, না মামা, 1 প্লেটে কড়া করে ঝাল দিবেন। আমি ঝাল ছাড়া ফুচকা খেতে পারি না। ইহান তীক্ষ্ণ দৃষ্টিতে শুভ্রার দিকে তাকিয়ে বলল, পরে তোর পেট ব্যথা শুরু হয়ে গেলে কি হবে তো শুনি? তখন কষ্ট কি পাবে? শুভ্রা পাত্তা না দিয়ে বলল, সেসব পরে দেখা যাবে, আগে আমাকে ঝাল ঝাল ফুচকা খেতে দাও তো। ফুচকা তৈরি হওয়া মাত্রই শুভ্রা ঝাঁপিয়ে পড়ল সেগুলোর উপর। তীব্র ঝালে হিস হিস করছে, তবুও গপাগপ ফুচকা খেয়েই যাচ্ছে। তার ফর্সা মুখ ইতিমধ্যে লালচে হয়ে গেছে, চোখ বেয়ে পানি গড়াচ্ছে, তাও শুভ্রার কোনো ভাবান্তরই নেই। ওদিকে ইহান তাকে বারবার বকুনি দিয়ে পানি খাইয়ে দিচ্ছে। শুভ্রা তবু ফুচকা খেয়েই যাচ্ছে। দুজনের এই খুনসুটি চলতেই লাগলো অবিরাম। আমরা আপনাদের মেয়ে শুভ্রা আফিয়াতকে আমাদের একমাত্র ছেলে রোহান খন্দকারের বউ করে নিয়ে যেতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। বসার ঘরে আহাদ আলম ও শারমিন বেগমকে উদ্দেশ্য করে রোহানের বাবা রুবায়েত খন্দকার কথাগুলো বলে উঠলেন। তার সাথে একমাত্র ছেলে রোহান খন্দকার এবং স্ত্রী আসমা খন্দকারও উপস্থিত রয়েছেন।
ড্রয়িং রুমে আরও উপস্থিত আমিনুল আলম, সালেহা বেগম এবং রাত। শুভ্রা, সে তাই এখনো ভার্সিটি থেকে ফেরেনি, তাই এসবের কিছুই তারা জানে না। আহাদ আলম একবার আমিনুল আলমের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, দেখুন খন্দকার সাহেব, আমাদের মেয়ে তো সবে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। এখনই এত তাড়াতাড়ি ওকে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছেই আমাদের নেই। রুবায়েত খন্দকার তৎক্ষণাৎ বলে উঠলেন, আহা ভাইজান, আপনি একদম চিন্তা করবেন না। আমার এবং আমার স্ত্রীর কোনো কন্যা সন্তান নেই, তাই আমাদের ইচ্ছা ছিল পুত্রবধূকে কন্যার মতো করে আগলে রাখবো। আপনি একদম চিন্তা করবেন না, শুভ্রা মামুনিকে আমরা বিয়ের পরেও পড়াশোনা করাবো। আপনার বাড়িতে যে সে যেমন রাজকন্যার মতো থাকে, আমাদের বাড়িতেও সে তেমনই রাজকন্যা হিসেবেই থাকবে। আহাদ আলম একবার শারমিন বেগমের দিকে তাকালেন, তিনিও ভেবেচিন্তে সম্মতি জানালেন। পরপর আমিনুল আলম, সালেহা বেগমও নিজেদের সম্মতি জ্ঞাপন করলেন। তাদের মধ্যে থেকে রাত হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে উঠল, কিন্তু বিয়ে ফাইনাল করার আগে শুভ্রার মতামত নেওয়াটা জরুরি। এতক্ষণ ভদ্র সেজে থাকা রোহান হঠাৎ চটপট বলে উঠল, শুভ্রার সম্মতি আছে। উপস্থিত সবাই অবাক হয়ে রোহানের দিকে তাকালো। রাত ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, সেটা তুমি জানলে কি করে? রোহান লাজুক হেসে বলল, শুভ্রার সাথে কিছুদিন হলো আমার পরিচয় হয়েছে, আমাদের ভালো বন্ডিংও হয়ে গিয়েছে, তাই আমার মনে হয় না সে এই বিয়েতে কোনোরূপ অমত করবে। রোহানের কথার ধরন দেখে মিথ্যে কথাটাকেও কারো অবিশ্বাস্যযোগ্য মনে হলো না। সকলেই ধরেই নিল শুভ্রার এই বিয়েতে অসম্মতি জ্ঞাপন করার কোনো কারণ নেই। আসমা খন্দকার বলে উঠলেন, তাহলে তো হয়েই গেল। পাত্র পাত্রী আগে থেকেই চেনা জানা আছে, এতে করে আরো ভালো হলো। এবার তাহলে বিয়ের ডেট ফাইনাল করা যাক। কার বিয়ের কথাবার্তা চলছে? হঠাৎ পিছন থেকে কারো গুরুগম্ভীর ধরাস কণ্ঠস্বর শুনে সবাই চমকে সেদিকে তাকালো। সকলে অবাক হয়ে দেখল সাদা পাঞ্জাবি পাজামা পরিহিত 40 সুঠাম গঠনের এক মধ্যবয়স্ক পুরুষ অত্যন্ত দাম্ভিকতা সহকারে এগিয়ে আসছেন। তার সাথে আরো দুজন অভিজাত বয়স্ক পুরুষ মহিলা, দুজন কালো কোট প্যান্ট পরা সার্ভেন্টের হাতে অনেকগুলো মিষ্টির প্যাকেট। আহাদ আলম, আমিনুল আলম অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন, বাকিরাও বিস্মিত নয়নে তাকিয়ে রয়েছে। নাহিয়ান খান ডান পাশের খালি সোফাটায় বড্ড আয়েশ সহকারে বসে পড়লেন। রেজওয়ান খান এবং রাফায়েত খান অপর পাশে বসলেন। সার্ভেন্ট দুজন মিষ্টিগুলো টেবিলের উপর রাখলো। শারমিন বেগম অবাক কণ্ঠে নাহিয়ান খানের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। নাহিয়ান খান ফিসেল হেসে বললেন, দেশের নামকরা রাজনীতিবিদ আর ব্যবসায়ী নাহিয়ান আবরার খান কে চিনেন না ভাবি? শারমিন বেগম থতমত খেয়ে স্বামীর দিকে তাকালেন। আহাদ আলম বললেন, ইনি দেশের প্রখ্যাত রাজনীতিবিদ এবং বিজনেসম্যান নাহিয়ান আহরার খান। খান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একমাত্র সিইও। আমিনুল আলম অবাক কণ্ঠে নাহিয়ান খানকে জিজ্ঞেস করলেন, কিন্তু আপনার হঠাৎ এখানে আগমনের উদ্দেশ্য বুঝতে পারলাম না। নাহিয়ান খান বললেন, আরে সবাই বসে পড়ুন তো, এভাবে দাঁড়িয়ে আছেন যেন আমি ঢুকে পড়ে মস্ত কোনো অপরাধ করে ফেলেছি। নাহিয়ান খানের কথায় সকলে বসে পড়ল, কিন্তু সকলের বিস্মিত ভাব এখনো কাটেনি। নাহিয়ান খান রইস হয়ে আহাদ আলম এবং শারমিন বেগমের উদ্দেশ্যে বলতে লাগলেন, আমার একমাত্র ছেলে এরিস আহরার খান, খান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভবিষ্যৎ কর্ণধার। আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। আমার সেই একমাত্র আদরের ছেলের জন্য আপনাদের মেয়ে শ্বেতা মুবাশশিরার হাত চাইতে এসেছি। আশা করি আমার এই প্রস্তাব আপনারা ফিরিয়ে দিবেন না। নাহিয়ান খানের মতো এত নামি দামি আর ধনী ব্যক্তির ছেলের জন্য তাদের বাড়ির মেয়ের সম্বন্ধে এসেছে শুনি, এবং সেই সাথে নাহিয়ান খানের এত বিনীত ভাবভঙ্গি দেখে উপস্থিত সকলে বিস্ময়ে হতবাক হয়ে গেল। কেউ কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। এদিকে রাদের পুরো পৃথিবী যেন থমকে গিয়েছে। বুকের মাঝে অসহ্য এক যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। সে কিছু বলতে যাবে তার আগেই রিজওয়ানা খান বলে উঠলেন, আপনারা নিশ্চিন্তে আপনাদের মেয়ে আমাদের নাতির জন্য দিতে পারেন। আমার নাতি কিংবা আমাদের পরিবারের কেউ তার যত্ন এবং ভালোবাসায় বিন্দু মাত্র কার্পণ্য করবে না। বিস্মিত ভাব ভেঙে সালেহা বেগম বলে উঠলেন, কিন্তু আপনার নাতি সশরীরে এখানে আসেনি কেন? রাফিয়াত খান সরস কণ্ঠে বলে উঠলেন, আমার নাতিটা একটু চাপা স্বভাবের বৌমা, বেশি মানুষের উপস্থিতি সে পছন্দ করে না, তবে মেয়ে কিন্তু সে আগে থেকেই পছন্দ করে রেখেছে, আর তাই আপনাদেরকে পাঠিয়ে দিল বিয়ে চূড়ান্ত কথাবার্তা পাকা করতে। অচেনা একটা লোকের মুখ থেকে বৌমা ডাক শুনে সালেহা বেগমের মন কিছুটা প্রসন্ন হলো। রাত হঠাৎ বলে উঠল, আপনার নাতি এরি সাহারার খান কি সে তাকে আগে থেকে চেনে? তাদের মধ্যে কি আগে থেকেই জানাশোনা আছে? রেজওয়ানা খান বললেন, তা তো আছেই বাবা। আমাদের দাদুভাই তো সেই কবে তার জন্মদিনের সন্ধ্যায় আমাদের হবু নাতবউয়ের সাথে আমাদের দেখা করিয়ে দিয়েছিল। আমরা সেদিন এত অবাক হয়েছিলাম, সেই সাথে অনেক খুশি হয়েছিলাম, কারণ
যে ছেলে কখনো বিয়ের নাম শুনতে পারত না, মেয়েদেরকে সবসময় এড়িয়ে চলতো, তার হঠাৎ নিজে থেকে বিয়ে করার কথা শুনে অবাক হওয়াটাই তো স্বাভাবিক। রাদের বুকের প্রচণ্ড কষ্টটা আরো তীব্রভাবে অনুভূত হতে লাগলো। মনে হলো কেউ তার ভেতর থেকে একটা প্রাণপ্রিয় সত্তাকে কেড়ে নিচ্ছে। তারপর নিজের মনকে বুঝ দিল সেখানে যার সাথে ভালো থাকবে তাতেই তার শান্তি। ভালোবাসার মানুষটিকে সুখী দেখার জন্য শান্তি আর কিছুতেই হয় না। রোহান এবং তার বাবা-মা এতক্ষণ ধরে চলমান কাহিনী দেখছিল। হঠাৎ রুবায়েত খন্দকার আহাদ আলমকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তাহলে তো ভালোই হলো। দুই মেয়েকে একসাথেই পাত্র দান করতে পারবেন। দুটো সম্মতি তো খুব ভালো এসেছে। আশা করি আপনারা আর অমত করবেন না বলে নাহিয়ান খানের সাথে করমর্দন করে ভাব জমাতে চাইলেও নাহিয়ান খান তাকে কেবল মুচকি হাসি উপহার দিলেন। রুবায়েত খন্দকার অপ্রস্তুত হেসে ধীরে ধীরে হাত সরিয়ে আনলেন। আহাদ আলম স্ত্রী ও তার বড় ভাই ভাবির সাথে আলাপ আলোচনা করে জানালেন যে এই বিয়েতে তার কোনো আপত্তি নেই, যেহেতু তার দুই মেয়েই আগে থেকেই সম্পর্কগুলোতে রাজি আছে এবং সম্বন্ধগুলো ভালো ঘরের, সেহেতু অমত থাকার কোনো মানেই হয় না। তবে আহাদ আলম শর্ত রেখেছেন, শ্বেতা ও শুভ্রাকে যেন বিয়ের পরেও পড়তে দেওয়া হয়। নাহিয়ান খান আর রুবায়েত খান খন্দকার এক বাক্যে রাজি হয়ে গেলেন। ঘর ভর্তি উপস্থিতি সকলে মিষ্টি মুখ করল, কেবল রাত আহাল গোছে সেখান থেকে সরে গেল। অথচ যাদের আজ বিয়ে ঠিক হয়েছে তারা একটিবারও নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটির ব্যাপারে জানতেও পারল না। শ্বেতা হয়তো আকস্মিক ঘটনাটা সামলে নিতে পারবে, কিন্তু শুভ্রার জন্য তা হবে ভূমিকম্পের ন্যায় প্রখর এক তীব্র ঝটকা। হোয়াট দ্য হেল! এসব কি শুনছি আমি? মামা, তুমি না কথা দিয়েছিলে এরিস ভাইয়ার সাথে আমার বিয়ে হবে। তাহলে তুমি ওই শ্বেতা নামের খ্যাত মেয়েটার সাথে কি করে তার বিয়ে ঠিক করতে পারলে? খান ম্যানশনে এসে ড্রয়িং রুমের জিনিসপত্র ভাঙচুর করতে করতে নাহিয়ান খানের সামনে উগ্র মেজাজে চিৎকার করে কথাগুলো বলল নীলিমা। এরিস, রিজওয়ানা খান, রাফিয়াত খান কেউই এই মুহূর্তে বাসায় উপস্থিত নেই। নাদিরা খান মেয়ের পিছু পিছু তাকে শান্ত করতে এগিয়ে গিয়েও ব্যর্থ হলেন। নাহিয়ান খান এতক্ষণ তীক্ষ্ণ ও গম্ভীর দৃষ্টিতে নীলিমার কর্মকাণ্ড দেখলেও তাকে কোনরূপ বাধা দিলেন না। নীলিমার রাগে ফুঁসতে থাকা চেহারাটা শান্তভাবে কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করে সোফায় পায়ের উপর পা তুলে বসে গম্ভীর ও শান্ত কণ্ঠে বলতে লাগলেন, তোমাকে বলেছি না নীলিমা, আমার ওপর বিশ্বাস রাখতে। আমি যখন বলেছি ঋষির বিয়ে তোমার সাথে হবে, ওই মেয়ের সাথে হবে না, তাহলে সেটাই হবে। নীলিমা তীব্র রাগে চেঁচিয়ে উঠল, উফ, স্টপ সেইং দিস ফাকিং বলিস্ট মিস্টার খান, আমি আপনার আর একটা কথা বিশ্বাস করছি না। নাহিয়ান খান এবার তীব্র রেগে উঠে দাঁড়িয়ে নীলিমাকে প্রচণ্ড জোরে ধমকে উঠলেন। এতে নীলিমা এবং নাদিরা খান উভয়েই কেঁপে উঠল। নাহিয়ান খান নীলিমার সামনে এসে আঙুল উঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলতে লাগলেন, একদম আমার সামনে বেয়াদবি করবে না নীলিমা। থাপ্পড় মেরে দাঁত ভেঙে দেবো বেয়াদব মেয়ে। এতক্ষণ ধরে কি বলেছি কথা কানে যায়নি? বলেছি না আমার ওপর বিশ্বাস রাখতে? আমি যখন যে কথা দিয়েছি সেটা যে কোনো মূল্যে পূরণ করেই ছেড়েছি। এবারও তার ব্যতিক্রম হবে না। নাদিরা খান ধাতস্থ হয়ে ভাইকে প্রশ্ন করলেন, আমার আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে ভাইজান, কিন্তু আপনার আসলে পরিকল্পনাটা কি? এই মুহূর্তে এমনভাবে সবকিছু করছেন যেন বিয়েটা হয়েই যাবে। নাহিয়ান খান বাঁকা হেসে বললেন, চুপচাপ শুধু দেখে যাও সামনে কি হয়। সামনে শুধু দেখবে আর চমকাবে। নিজের ভাইকে এতদিনেও একটু চিনতে পারেনি নাদিরা, বলে নাহিয়ান খান শয়তানি অট্টহাসিতে ফেটে পড়লেন। নাদিরা খান এবং নীলিমাও সেই হাসির সাথে তাল মেলালো। তিনজনের এই ভয়ঙ্কর হাসি পুরো খান ম্যানসন জুড়ে তীব্র ঝংকার তুলে ফেললো যেন। ভালোই ভালোই বলছি, আমার পথ ছেড়ে দে। আমি কে তোরা জানিস? আমার বাবা আর ভাইয়া জানতে পারলে তোদের একটাকেও আস্ত রাখবে না। প্রচন্ড রেগে চেঁচিয়ে কথাগুলো বলল ঈশা। তার সামনে কতগুলো বখাটে ছেলে দাঁড়িয়ে তাকে বিরক্ত করছে। আজকে গাড়ি নিয়ে আসেনি ঈশা। একটা সরু রাস্তা দিয়ে শ্বেতাদের বাড়িতে যাওয়ার পথ ধরেছিল সে। শ্বেতা, শুভ্রা দুজনের বিয়ের খবর শুনে এক্সাইটমেন্টে গাড়ি নেওয়ার কথা বেমালুম ভুলে গিয়েছিল ঈশা। একটা বখাটে ছেলে ঈশার কাছাকাছি এসে অশালীন অঙ্গভঙ্গি করে বলতে লাগলো, তুমি কে? তোমার বাপ ভাই কে? এসব জেনে আমাদের কোনো লাভ আছে পুলটুসি? আর তুমি পরে কি করতে পারবে না পারবে সেটা পরের ব্যাপার। আগে তো আমরা আমাদের কাজ করে নেই বলে খপ করে ঈশার হাতটা ধরে নেয় একটা বখাটে যুবক। ঈশা চেঁচিয়ে উঠে হাত ছাড়ানো নিবেই বাকি যুবকগুলো কুৎসিত হেসে আরো কাছাকাছি চলে আসে। ঈশার মনে এই মুহূর্তে প্রচন্ড ভয় কাজ করছে। মনে মনে খোদার কাছে প্রার্থনা করছে তাকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য। কি হচ্ছে এখানে? হঠাৎ পেছন থেকে একটা গম্ভীর পুরুষালী আওয়াজ শুনে থমকে যায় ঈশা এবং বখাটে ছেলেগুলো। রাতকে থমথমে মুখে তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশার মুখে একটা প্রাঞ্জল হাসি ফুটে ওঠে। একটা ভরসার আশ্বাস খুঁজে পায় সে। একটা কুৎসিত দেখতে বখাটে যুবক বিরক্ত হয়ে বলল, তুই আবার কোন ক্ষেতের মূলা রে? তোকে কৈফিয়ত দিতে হবে কি হচ্ছে এখানে?
রাত এগিয়ে আসতে আসতে শান্ত স্বরে বলল, আলবাত দিতে হবে, কারণ যে মেয়েটার সাথে তোরা অসভ্যতামি করতেছিস সে আমার পরিচিত। বলে ঈশার হাতটা ওই বখাটে যুবকের হাত থেকে ছাড়িয়ে নেয় রাত। যুবকটা এতে ক্ষেপে ওঠে। বাকি ছেলেগুলো চেঁচিয়ে বলে ওঠে রাতকে মারার জন্য। ছেলেগুলো ঝাঁপিয়ে পড়ে রাদের উপর। রাতও কম যায় না, দক্ষ হাতে ছেলেগুলোকে মোকাবেলা করতে থাকে। একে তো সে তার বিয়ের খবর শোনার পর থেকে তার মনটা প্রচন্ড বিক্ষিপ্ত হয়ে আছে, তার উপর ছেলেগুলোর এহেন কুরুচিপূর্ণ আচরণ তার মেজাজকে আরো বিগড়ে দিয়েছে। মনের স্বাদ মিটিয়ে ছেলেগুলোকে ধোলাই করতে লাগলো সে। বিনিময়ে সেও কতগুলো আঘাত পেল। ঈশা রাদের জন্য প্রচন্ড ছটফটানি অনুভব করতে লাগলো। কিছুক্ষণ পরে ঈশার খোঁজ করতে করতে তার বাবার বেঁধে দেওয়া বডিগার্ড গুলো ঈশার সেখানে লোকেশন ট্রেস করে সেখানে চলে আসে। এসে ঈশার কাছ থেকে সব ঘটনা শুনে সবাই মিলে ছেলেগুলোকে মারতে মারতে পুলিশ স্টেশনে নিয়ে যায়। কিছু বডিগার্ড সেখানে রয়ে যায়, ঈশা বলে কয়ে তাদেরকে দূরে দাঁড়াতে বলে। ঈশার আদেশে রক্ষার্থে তারা তাই পালন করে। ঈশা দ্রুত দৌড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত রাতকে আগলে ধরে। বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো মিস্টার রাত? তারপর রাদের কেটে যাওয়া হাত দেখে ব্যস্ত কণ্ঠে দ্রুত বলে ওঠে, এক্ষুনি আমার সাথে হসপিটালে চলুন। রাত গা ছাড়া ভাব নিয়ে বলল, তার কোনো প্রয়োজন নেই। ঈশা শক্ত কণ্ঠে বলল, প্রয়োজন আছে কি নেই সেটা ডাক্তার বুঝে। আপনাকে এটা নিয়ে এত চিন্তা করতে বলিনি। হাতে ব্যান্ডেজ করা হয়ে গেছে। কিছুক্ষণ হসপিটাল বেডে রেস্ট নিয়ে সেখান থেকে বের হয়ে গেল রাত। তার পাশাপাশি ঈশাও হাঁটছে। প্রতি মুহূর্তে রাত ঠিক আছে কিনা প্রশ্ন করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছে ঈশা। রাত ঈশার এমন আচরণে কিছুটা অবাক হলেও মুখে সেটা প্রকাশ করল না। ঈশা প্রশ্ন করল, আপনি কি কোনো বিষয় নিয়ে আপসেট? আজকে একটু বেশি টেম্পারেটেড লাগছিল আপনাকে। রাত গম্ভীর কণ্ঠে জবাব দিল, না তেমন কিছুই হয়নি। ঈশা কিছুক্ষণ চুপ করে থেকে মৃদু স্বরে বলল, থ্যাংক ইউ। কেন? এই যে আপনি আজকে এই বখাটে ছেলেগুলোর কাছ থেকে আমার মান বাঁচালেন এজন্য। না, রাত নির্লিপ্ত স্বরে বলল, কোনো মেয়েকে অসম্মানিত হতে দেখলে আমি নিশ্চয় চুপচাপ বসে থাকবো না। আপনার জায়গায় অন্য যে কোনো মেয়ে হলেও আমি এটাই করতাম। তাছাড়া নিজেও প্রতিবাদী আর শক্ত হতে শিখুন। শুধু মুখে মুখেই নিউক্লিয়ার বোম ফাটালেই হয় না মিস ঈশা। রাদের খোঁচাযুক্ত কোনো কথাতেই আজ রাগলো না ঈশা। শুধু আপনার জায়গায় অন্য যে কোনো মেয়ে হলেও আমি এটাই করতাম, এই কথাটা শুনে ঈশার মনে কেন যেন খুব করে আঘাত লাগলো। অজান্তেই তার মনটা খারাপ হয়ে গেল, তবে সেটা রাতকে বুঝতে দিল না। বিষণ্ণ মুখে রাদের পাশাপাশি হাঁটতে লাগলো সে। রাত হঠাৎ আনমনা হয়ে বলতে লাগলো, আমরা যাদের ভালোবাসি তাদের সবসময় কেন স্থায়ীভাবে পাই না বলুন তো? ঈশা অবাক হয়ে প্রশ্ন ছুড়ল, আপনি কি কখনো কাউকে ভালোবেসেছিলেন? রাত দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো। এবার ঈশারও অনেক কষ্ট হলো, তবে নিজেকে সামলে নিয়ে সে শান্ত স্বরে বলল, কারণ আমরা সবসময় ভুল মানুষকে আগে ভালোবেসে ফেলি। যারা আমাদের ভাগ্যে থাকে না তাদেরকেই মন দিয়ে বসি, অথচ আমাদের ভাগ্যে যাদের নাম লেখা আছে তাদের সাথেই অবশেষে আমাদের মিলন হয়। বিধাতা স্বয়ং আমাদের জোড়া লিখে থাকেন। আমাদের উচিত তার সিদ্ধান্তের উপর ভরসা রাখা। আমাদের ভাগ্যে যে আছে, সময় হলে সে ঠিকই আমাদের কাছে চলে আসবে। ভুল মানুষের জন্য মনে আফসোস কিংবা কষ্ট পুষে রাখা ঠিক না। রাত একটা দীর্ঘশ্বাস নিল। তবে ঈশার কথা এই প্রথম তার কাছে ভীষণ ভালো লাগলো, কিন্তু সেটা মুখে প্রকাশ করলো না। হাঁটতে হাঁটতে তারা দুজনে একটি শিশু পার্কের কাছে চলে এলো। হঠাৎ ঈশা থেমে গিয়ে রাতকে উদ্দেশ্য করে চঞ্চল কণ্ঠে বলল, আপনি এখানে একটু দাঁড়ান, অথবা আমার সাথে ভিতরে আসুন প্লিজ। বলে রাতকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঈশা দৌড়ে পার্কের ভিতর চলে গেল। রাত অবাক হয়ে তার পিছনে গুটি গুটি পায়ে পার্কের ভিতরে প্রবেশ করলো। পার্কের ভিতর এক ঝাঁক ছোট ছোট ছেলে মেয়ে খেলাধুলা করছিল। ঈশাকে দেখা মাত্রই তারা খেলা থামিয়ে দিয়ে ঈশা আপু বলে চেঁচিয়ে উঠে তাকে চারপাশ থেকে ঘিরে ধরলো। তাদের চোখে মুখে উপচে পড়া খুশি। ঈশাও আনন্দে গদগদ হয়ে বাচ্চাদের সাথে আন্তরিক কুশল বিনিময় করে তাদের সাথে মিশে গেল। রাত অবাক হয়ে দেখলো ঈশা নিজের পার্স থেকে অনেকগুলো চকলেট বের করে প্রত্যেকটা বাচ্চার হাতে দিল। হাসতে হাসতে বাচ্চাদের সাথে খেলতে শুরু করলো। এই মুহূর্তে সেও যেন বাচ্চা বনে গেছে। খিলখিল করে হেসে বাচ্চাদের সাথে আনন্দে মেতে উঠেছে সে। ঈশার এই নতুন রূপ রাদের কাছে খুব ভালো লাগলো। সে অপলক দৃষ্টিতে ঈশা এবং বাচ্চাদের খুনসুটিময় আনন্দ উপভোগ করতে লাগলো। অজান্তেই তার ঠোঁটের কোণে ফুটে উঠল স্মিত হাসি। ঈশা নামক রমণীটিকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো সে। বিড়বিড় করে বলল, এই মেয়েটার অসংখ্য রূপ রয়েছে। কোনোটা তেতো, কোনোটা বাব্বার মিষ্টি। তবে সব রূপেই মেয়েটাকে অপরূপা লাগে। সবগুলো রূপই তার সাথে খুব ভালোভাবে মানিয়ে যায়। শ্বেতা, শুভ্রা দুই বোনই ঘরে স্তব্ধ হয়ে বসে রয়েছে, কেউ কারোর সাথে কথা বলছে না।
গতকাল ভার্সিটি থেকে এসে তারা যখন জানতে পেরেছে তাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তখন অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল তারা। মায়ের মুখ থেকে সব কথা শুনে একদম নিশ্চুপ হয়ে গেছে দুই বোন। তবে সবচাইতে বেশি ঝটকা যেন শুভ্রার উপর দিয়ে গিয়েছে। সে ভাবতেও পারেনি রোহান তাদের বিষয়ে মিথ্যে কথা বানিয়ে বলে বাড়িতে এভাবে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। খুব কড়া করে রোহানকে কথা শোনাতে ইচ্ছে হচ্ছে শুভ্রার, কিন্তু পরক্ষণেই ইহানের কথা ভেবে গুটিয়ে যায় সে। মনে মনে ভাবে, কার জন্য স্ট্যান্ড নিবে সে? যাকে পাওয়ার জন্য সে সবকিছুর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত হতো, সেই মানুষটাই তো অন্য কারো হয়ে গেছে। তাহলে সে অন্য কারো হয়ে গেলে কিংবা তার জীবন থেকে চলে গেলে তার কীই বা যায় আসবে? অপরদিকে শ্বেতার মনের অবস্থাটা ততটা করুণ না হলেও যথেষ্ট শক্ত হয়েছে সে। এরিস তাকে বিয়ের কথা আগেও বলেছে, এটাও বলেছে তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। তবে এভাবে আচমকা বিয়ের প্রস্তাব আসাতে মনে মনে বেশ অস্বস্তি এবং ভয়ও, জড়তা কাজ করছে তার। ঈশা অনেকক্ষণ যাবৎ দুই বোনের সাথে তাদের বিয়ে নিয়ে কত ধরনের কথা বলে মজা করে চলেছে। শুভ্রা ও শ্বেতা নিজেদের অপ্রস্তুত ভাবটা আড়াল করে জোরপূর্বক হেসে ঈশার সাথে হাঁ হু করে জবাব দিয়ে যাচ্ছে। শারমিন বেগম, সালেহা বেগমের সাথেও ঈশা বেশ ভাব জমিয়ে ফেলেছে। অবশেষে পুরো পরিবার মিলে শ্বেতা ও শুভ্রার বিয়ের কেনাকাটার জন্য মহাসমারোহে শপিং মলের উদ্দেশ্যে রওনা করলো। যদিও বিয়ের সমস্ত গহনা এবং পোশাক হবু স্বামীর বাড়ি থেকে আসবে, তবুও নিজেদের পছন্দ অনুযায়ী নিজেদের মেয়েদের জন্য কিছু কেনাকাটা করতে চান আহাদ আলম ও শারমিন বেগম। হৃদয়ের পাতায় স্বর্ণাক্ষরে লিখেছি, শ্বেতা নামক এক ভয়ঙ্কর আসক্তির নাম, যা কিনা আমার নিকট মাদক সহ পৃথিবীর সকল নেশার ঊর্ধ্বে, যাকে নিজের করে পেতে আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়তেও প্রস্তুত, অথচ সেই মানবীটি মাত্র কয়েক ঘন্টা পরে আমার হবে। জীবনে প্রথমবার ভাগ্য নামক জিনিসটির প্রতি বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে আমার। খুব করে কোনোদিনও মান্য না করা স্রষ্টাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে, শুধুমাত্র তাকে আমার জীবনের সাথে জড়িয়ে দেওয়ার জন্য। মাই এডিকশন, একটিবার আমার হয়ে যাও, সত্যি বলছি, হৃদয়ের খাঁচায় আজীবন বন্দি করে রাখবো তোমায়। শ্বেতা মুবাশ্বিরা, তুমি চাইলেও সেখান থেকে কোনোদিন পালাতে পারবে না। এরিসের দীর্ঘ আবেগময় মেসেজটি পড়ে হৃদয়টা আচানক প্রবলভাবে স্পন্দিত হতে লাগলো শ্বেতার। তবুও সেই সাথে তার মনটা ভীষণ অস্থির হয়ে আছে এক অজানা আশঙ্কায়। ভালো লাগার সাথে সাথে একটা অস্থিরতা জেগে বসেছে তার মনে। এরিসকে সে ভালোবাসে কিনা জানে না, তবে মানুষটা তাকে মুহূর্তের মধ্যে সম্মোহিত করে দুর্বল করে ফেলার ক্ষমতা রাখে, এটা সে অস্বীকার করতে পারবে না। সাদা এবং সোনালী রঙের মিশেলে মুক্তা ও পাথরের কারুকার্য খচিত ভারী লেহেঙ্গা পরে ব্রাইডাল সাজে সজ্জিত হয়ে নিজের রুমে বসে রয়েছে শ্বেতা। পার্লারের মেয়েরা তাদের সাজানোর কাজ শেষ করে নিজেদের জিনিসপত্র গোছাচ্ছে। তার উপর পাশে শুভ্রা রেডি হয়ে বসে আছে। তার পরনে টুকটুকে লাল খয়েরি রঙের ভারী কারুকার্যের লেহেঙ্গা। ভারী মেকআপ এবং অলংকারে সজ্জিত সে, অথচ মুখে বিন্দুমাত্র হাসির রেখা নেই। সে তার খুব খারাপ লাগছে বোনকে এই অবস্থায় দেখতে, কিন্তু বারবার অনেক কিছু জিজ্ঞেস করেও কোনো উত্তর পাচ্ছে না সে। একটু পর শুভ্রা আর শ্বেতা দুজনের হবু বর আসবে তাদেরকে বিয়ে করে নিয়ে যেতে। মুহূর্তটার কথা ভাবলেও দুই বোনের মনে শিহরণ বয়ে যাচ্ছে। একবার ব্যালকনিতে এসো, টুং করে শ্বেতার ফোনে আবারও ইরিশের মেসেজ আসে। শ্বেতা অবাক হয়ে আশপাশে তাকিয়ে দ্রুত টাইপ করে লেখে, সেখানে গিয়ে আমার কি কাজ? এত বুঝতে কে বলেছে তোমায়? যেটা বলেছি সেটা কুইকলি করো। মেসেজের শেষে কয়েকটা রাগের ইমোজি দিয়ে দিল ইরিশ। শ্বেতা থতমত খেয়ে ভাবল, এই লোকটার সব জায়গায় রাগ না দেখালেই হয় না। রাগ যেন তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। শ্বেতা ব্যালকনিতে আসার কিছু সময় পর এরিস ভিডিও কল দিল। শ্বেতা ফোনটা মুখের সামনে ধরতেই এরিস সম্মোহনী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। শ্বেতাও তেমনি ভাবে তাকিয়ে রইল। হোয়াইট গোল্ডেন কালারের মুক্তা ও স্টোন বসানো কারুকার্য খচিত শেরওয়ানিতে এরিসকে মারাত্মক সুদর্শন লাগছে। অন্য দিনের তুলনায় আজ যেন তার চেহারা এবং দৈহিক সৌন্দর্য দ্যুতি ছড়াচ্ছে। এরিস বিড়বিড় করে আওড়ালো, অপূর্ব, কি তুমি? আজ তো এক শুভ্র গোলাপের বাগানে মনে হচ্ছে তোমাকে। তোমার এত সৌন্দর্য আমি হজম করতে পারছি না। খুব ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে তোমায়। ইরিশের অকপট স্বীকারোক্তিতে লজ্জায় মিইয়ে গেল সীতা। চিবুক বুকের সাথে ঠেকিয়ে বিড়বিড় করে বলল, আপনাকে অসম্ভব সুন্দর লাগছে ইরিশ। ইরিশ সীতার এই কথা শুনতে না পেয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি বললে তুমি? কিছু না। কিছু তো বলেছো। আচ্ছা যাই হোক, আজকে একবার বিয়েটা হয়ে গেলে তোমার হাজারটা কথা আজীবন শুনতে পারবো আমি। এখন একটা কথা নাই বা শুনতে পেলাম। শ্বেতা হঠাৎ আনমনা হয়ে বলে উঠল, আমার না ভীষণ অস্থির লাগছে ইরিশ। কেন? জানি না কেন এমন লাগছে, তবে মনটা ভীষণ কুঁকড়াইছে, মনে হচ্ছে ভীষণ খারাপ কিছু হতে চলেছে। ইরিশ শান্তস্বরে বলল, আমি থাকতে তোমার কোনো ভয় নেই শ্বেতা, আমি আছি তোমার পাশে। চিন্তা করো না, তোমাকে এই জীবনে সম্পূর্ণ আমার না করে আমি থামছি না।
এরিসের কথায় খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সেটা, সেই সাথে তার নরম কথাগুলোতে খানিকটা লজ্জাও পেল। তারপর বলল, আর কিছুক্ষণ পর তো আপনারা বরযাত্রী হয়ে রওনা দেবেন, তাহলে এখন ফোন রেখে সেসবের দিকে খেয়াল রাখুন গিয়ে। এরিস বাঁকা হেসে বলল, বাহ, আমার বউ তো দেখি এখনই খুব দায়িত্ব নিয়ে কথা বলতে শিখে গেছে। আমাকে ছাড়া থাকতে বুঝি আর ভাল লাগছে না, এজন্যই এত তাড়া। এরিসের মুখে বউ ডাক শুনে, তার লাগাম ছাড়া কথাবার্তা শুনে সেটা ভীষণ লজ্জা পেল। তার লালচে গাল আরো রক্তিম বর্ণ ধারণ করলো। হ্যারিস মুগ্ধ দৃষ্টিতে সেদিকে অপলক তাকিয়ে রইল। সেটা তড়িঘড়ি করে ফোন কেটে দিয়ে দ্রুত ব্যালকনি থেকে রুমে চলে গেল। ফোনের ওপাশ থেকে এরিস শব্দ করে হেসে উঠল। এই প্রথম তার নিজেকে এতটা সুখী মনে হচ্ছে। তুই এমনটা করতে পারিস না শুভ্রা। আমাকে ছেড়ে তুই কোথাও যাবি না, তোকে কোথাও যেতে দিব না আমি। আর তোর এই বিয়ে আমি কিছুতেই হতে দিব না। এই বিয়ে আমি মানি না। একাকী নিস্তব্ধ অথচ আলোকসজ্জায় সজ্জিত ছাদে শুভ্রার হাত ধরে অনুনয়ের স্বরে চিৎকার করে কথাগুলো বলল ইহান। আজ শুভ্রাদের সম্পূর্ণ বাড়ি জুড়ে তীব্র কোলাহল, অগণিত মানুষজন এবং সাজসজ্জায় সজ্জিত সবকিছু। কিন্তু সব সময় শান্ত থাকা ছেলেটার চোখ আজকে রক্তিম বর্ণ ধারণ করেছে। চোখ থেকে টপ টপ করে গড়িয়ে পড়ছে অগণিত অশ্রু। পুরো শরীর উত্তেজনায় থরথর করে কাঁপছে। অপরদিকে শুভ্রার ভিতরে প্রচণ্ড ঝড় বয়ে চলেছে। চোখ থেকে নীরব অশ্রু বয়ে যাচ্ছে। ফ্যাকাশে মুখটা লালচে বর্ণ ধারণ করেছে। যে মানুষটার জন্য তার এত প্রতীক্ষা, যার অব্যক্ত কথাগুলো শোনার জন্য তার এত প্রহর গোনা, আজ যখন সেই মানুষটা তার সামনে এসে দাঁড়িয়ে এমন পাগলামি করছে, নিজের অব্যক্ত অনুভূতিগুলো প্রকাশ করছে, তখন তার কিছুই করার নেই। শুভ্র অস্ফুট স্বরে বলে উঠল, আমি তোমাকে আগেই বলেছিলাম ইহান ভাই, আমার প্রতি তোমার মনের অব্যক্ত কথাগুলো প্রকাশ করতে যেন দেরি না হয়ে যায়। আর তুমি সেই দেরি করে ফেলেছো। এখন চাইলেও আমার আর কিছুই করার নেই। ইহান রেগে শুভ্রার দুই বাহু ঝাঁকিয়ে কঠোর স্বরে বলে উঠল, কেন কিছু করার নেই? তুই শুধু আমার। আমি এই কথাটা আগে বুঝতে না পারলেও তুই তো অন্তত আমাকে নিজের অনুভূতির কথাগুলো বলতে পারতি। শুভ্রাও একইভাবে চেঁচিয়ে বলে উঠল, কেন আমার তোমাকে সব কথা মুখে বলতে হবে? আমার আচরণ, কথাবার্তা আর আবেগে তুমি বুঝে নিতে পারোনি সবটা? ইহানের চেহারা নরম হয়ে গেল। সে হাতের বাঁধন আরো শক্ত করে ভাঙা গলায় বলতে লাগলো, প্লিজ শুভ্রা, এমন করিস না। তুই সব বলে দিয়ে বিয়েটা ভেঙে দে। আমি যখন তোর প্রতি আমার অনুভূতিটা বুঝতে পেরেছি, সাথে সাথে সোনালিকার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দিয়েছি। ও তোকে নিয়ে বাজে কথা বলেছিল বলে ওর সাথে চরম খারাপ ব্যবহারও করেছি। আর ওই অসভ্য রোহান যে তোর বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছে, তোর বিয়ে হয়ে যাচ্ছে, সেটা আমি আজকে সন্ধ্যায় জানতে পেরেছি। ঢাকায় ছিলাম না আমি। বাবা মাও আমাকে জানায়নি। না হলে তোর বিয়েটা এত দূর গড়াতে দিতাম না আমি। শুভ্রা অসহায় কান্না ভেজা মুখ করে ইহানের দিকে তাকিয়ে থাকলো। এই মানুষটাকে জড়িয়ে ধরে তার ভীষণ কাঁদতে ইচ্ছে করছে, তবুও সে কি করে এত মানুষের সামনে নিজের বাবা মাকে ছোট করে বিয়েটা ভেঙে দিবে? একটা মেয়ে হয়ে তার পক্ষে এমন করাটা যে অসম্ভব ব্যাপার। ইহানের থেকে নিজের বাহু ছাড়িয়ে শুভ্রা বলতে লাগলো, আমি পারবো না এই বিয়েটা ভাঙতে ইহান ভাইয়া। আমার বাবা মা এতে অসম্মানিত হবে। আমাকে সবাই দুশ্চরিত্রা বলবে। তারপর একটু থেমে শুভ্রা আবারও বলল, তবে তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে এটাই তোমার শেষ সুযোগ আমাকে নিজের করে পাওয়ার। তুমি যদি আজ কিছু করতে পারো, তবেই আমাকে পাবে। তোমার জন্য আমার ভালোবাসার দুয়ার আজীবন খোলা থাকবে। বলে অশ্রুসিক্ত চোখে ইহানকে দেখতে দেখতে আস্তে করে পেছাতে লাগলো শুভ্রা। তারপর একসময় দুহাতে লেহেঙ্গা উঁচিয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করলো। আর ইহানকে রেখে গেল ভালোবাসা নামক এক অগ্নিপরীক্ষার দ্বার প্রান্তে। ইহান শুভ্রার যাওয়ার পানে ভেজা অথচ রক্তিম দৃষ্টিতে তাকিয়ে থেকে চোখ মুখ শক্ত করে দৃঢ় স্বরে আওড়ালো, তোর প্রতি আমার ভালোবাসাটা আমি উপলব্ধি করতে পেরেছি শুভ্রা, কিন্তু আফসোস, মুখ ফুটে তোকে সেই কথাটা আজও বলতে পারিনি আমি। তার জন্য আমায় তুই ক্ষমা করে দিস। তবে অদূর ভবিষ্যতে কোনো একদিন আমি আমার এই অব্যক্ত অনুভূতি ঠিকই প্রকাশ করে ছাড়বো। তোকে নিজের করে পাওয়ার জন্য আমি সব করতে পারি শুভ্রা। একটা কেন, হাজারটা পরীক্ষা দিতে পারি। তোর জন্য আমি কয়েক মুহূর্ত কেন, কয়েক যুগ অপেক্ষা করতে পারবো। অন্তত সেই বিশ্বাস নিজের ভালোবাসার উপর আমার জন্মে গেছে। আই শিওর তোকে আর কখনো আমার ভালোবাসার কাছে ঠকতে দিব না শুভ্রা।